দিস ইজ লেকচার নাম্বার। সো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই নাউন এবং ভার্ব। তো এই দুইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ। তো আজকের ক্লাসে নাউনটাকে একটু ডিটেলসে আমাদের দেখতে হবে। এটা মূলত কি, কিভাবে কাজ করে, কোথায় এটার অবস্থান, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। পার্টস অফ স্পিচটা কি বলছিলাম? আমরা যখন ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমার শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডের। একটা বাক্যের ডেফিনিশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড, কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো সেটা আইডেন্টিফাই করতে হয়। এটা আইডেন্টিফাই করতে পারলে ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত ক্লিয়ার করা যায়, ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনটা মজবুত হয়, রাইটিং এবং স্পিকিংটা অনেক দ্রুত ডেভেলপ করা যায়। কারণ আপনি বুঝতে পারবেন একটা সেন্টেন্সে ওয়ার্ডারটা কি, ওয়ার্ডের কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোন অর্থটা এটা দিতে চাচ্ছে। এই জন্য আমি বলছি এটা আমাদেরকে একটু জানতে হবে, একটু জানা দরকার। এবং এই পার্টস অফ স্পিচটাই হল ইংলিশ গ্রামার, যেটা আমি আগেও বলছিলাম যে পার্টস অফ স্পিচ সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে সে হল ইংলিশ গ্রামারটাই জানে, গ্রামার সম্পর্কে তার একটা কমপ্লিট কনসেপ্ট বা ধারণা এসে যায়। তো নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, means whatever we are seeing and watching around us is noun. Nouns are used to name person, things, animals, events, places, ideas, etc. করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। এই বাক্যে করিম শব্দটা নাউন। নাউন বলতে যে কোনো কিছুর নামকেই বোঝায়, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, গুণের নাম হতে পারে, ঘটনার নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত এটা একটা নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড এটা একটা নাউন। সো এইগুলো হচ্ছে আমাদের মূলত নাউন, যেটা আপনারা দেখছেন এখানে বা যেটা আপনারা বুঝতেছেন। এখন দেখেন, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। আগে এতটুকুই বুঝতে হবে নাউন বসে কোথায়। একটা সেন্টেন্সের শুরুতে, একদম শুরুতে সাবজেক্টের স্থানে মূলত নাউন থাকে। কোথায় বসে? শুরুতে। কোথায় বসে? সাবজেক্টের স্থানে। আর কোথায় বসে? ভার্বের পর অবজেক্টের স্থানে। আর কোথায় বসে বলছি? ভার্বের পর অবজেক্টের স্থানে। মূলত মোস্ট অফ দ্য টাইম এই নাউন বসে থাকে, নাউন বসে থাকে। এবার দেখেন, এবার দেখেন এই নাউন প্রধানত দুই ভাবে বিভক্ত। এখানে দেওয়া আছে নাউন 5 প্রকার, বাট প্রধানত দুই ভাবে বিভক্ত। একটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, একটাকে বলা হয় কনক্রিট নাউন। একটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যাট ম্যাটেরিয়াল নাউন। টোটালি মেইনলি নাউনকে 5 প্রকার বলা হয়, যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তো এই নাউনগুলো সম্পর্কে অনেকেই ধারণা রাখেন বা কনসেপ্ট রাখেন, বাট এদের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়, এইটা আমরা অনেকেই বুঝি না, এইটা আমরা অনেকেই জানি না। তো এইটা বুঝতে হবে, এইটা নিতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। সেটা কি? ক্যারিকেলসি। খুবই মনোযোগ দিয়ে একটু বোঝেন, দেখেন আপনি নিতে পারবেন। যদিও গ্রামাটিক্যাল ক্লাস একটু কঠিন মনে হয়, বাট নিতে পারবেন। আবারও বলছি, অধৈর্য হবেন না, ধৈর্য হারা হবেন না। আপনার যে ড্রিম যে আমি ইংলিশ একটু কথা বলবো, স্পোকেন ইংলিশ শিখবো, একটা বাক্য আমি তৈরি করতে পারি না, সাবজেক্ট ভার্ব সাজাতে পারি না, টেন্স বুঝি না একদম শুরু থেকে, সেটা আমি করাবো, আপনাকে আমি শেখাবো, এটা নিয়ে টেনশনের কিছুই নেই। সেই জায়গায় আমি আসবো, আমি আবারও বলছি সেই জায়গায় আমি আসবো। ছোট ছোট সেন্টেন্স আপনাকে ট্রান্সলেট করাবো, সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ করা শেখাবো। একটা বাংলা সেন্টেন্স কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করবেন, কোন টেন্স দিয়ে করবেন, কোন ফর্ম বসাবেন ভার্বের, এর সবই ধরে 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 ভেঙে ভেঙে দেখাবো। কিন্তু ওই জায়গাগুলোতে যাওয়ার আগে এই বেসিক গ্রামার বা এই জায়গাটা সম্পর্কে একটু কনসেপ্ট নেন, একটু ধারণা নেন, একটু পরিচিত করাই আপনাকে, একটু পরিচিত হন।
তাহলে এতটুকু বলতে পারি, ল্যাঙ্গুয়েজটা আপনি আর কোনোদিন ভুলবেন না, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারবেন। শুধুমাত্র এতটুকু আমি বলে রাখছি। তো দেখেন, যে কথাটা বলছি, প্রপার নাউনটা কি, আমার কথাটা বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরতে পারবেন? অনেকে ধৈর্য থাকে না, এই কথাটা আমি এই জন্য বারবার বলি, আমার নিজেরও এগুলো পড়াতে ইচ্ছা করে না, কিন্তু এগুলো না পড়লে এগোনো যায় না, সত্যি কথা এটাই। এই কনসেপ্ট গুলো না রাখলে, আপনাকে আমি যাই করাতে যাই, আমি মনে করেন একটা স্পিকিং টপিক পড়াতে যাচ্ছি, আমি আপনাকে বলছি এটা নাউন ফ্রেজ, হ্যাঁ এটা প্রেপোজিশনাল ফ্রেজ, আপনি কিছুই বুঝবেন না। তাহলে এইগুলো যদি একটু জেনে যান, তাহলে ওই জায়গাগুলো বুঝতে অনেক ইজি হয়ে যাবে। তো এই জন্য বলছি যে আমার সাথে একটু কোঅপারেট করতে হবে, এটা আমার নিজেরও পড়াতে ইচ্ছা করে না, কারণ আমি জানি এগুলো স্টুডেন্ট নিতে চায় না। এই জন্য আমি ফ্রি ক্লাসে কিন্তু এসব পড়াই না, এগুলো পড়ালে স্টুডেন্ট থাকে ফ্রি ক্লাসে, এমনিতেই ফ্রি ক্লাস করতেছে থাকে, এটা আপনারা পেইড ক্লাস করতেছেন, আপনারা তো ঠেকায় পড়ে থাকবেন, আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন ক্লাস করতেছেন, এখন আপনি তো যাবেন না, আপনার তো শিখে যেতে হবে, আপনার তো শেখার ইচ্ছা। তো আহ, যে কথাটা যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা সম্পর্কে একটু কনসেপ্ট নিতে হবে। তারপর দেখবেন স্পোকেন, আপনার যে ড্রিম স্পিকিং করা, রাইটিং সলভ করা, এটা খুবই সহজ, আমি আমি এটা করাবো আপনাদের, অনেক ভালোভাবেই করাবো। বাট এটা একটু দেখেন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আ প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পার্সনস, থিংস, প্লেসেস এক্সেট্রা অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। তাহলে কি বলছে, প্রপার নাউনটা কি? একটা সার্টেইন, নির্দিষ্ট মানে কি, সার্টেইন একটা জায়গার নাম, একটা বস্তুর নাম বোঝাবে, কোনো ব্যক্তির নাম বোঝাবে, যেটা একটাই আছে পৃথিবী। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি, সো দ্যাট ইজ দ্য প্রপার নাউন। উই প্ল্যান টু ভিজিট সিলেট, সিলেট একটা জায়গার নাম, দ্যাট ইজ দ্য প্রপার নাউন। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? এটা একটা প্রপার নাউন। এবার আমি আরেকটা নাউনের কাছে আসবো, তাহলে একটার সাথে একটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি প্রপারটা কি। দেখেন কমন নাউন এটা কি, বলছে যে সকল নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, দোজ আর দ্য কমন নাউন। আ কমন নাউন refers to specific generic names of person, places, things, etc. And it is the opposite of proper noun। অর্থাৎ এইটা মূলত কি, আলেক্স ইজ এ স্টুডেন্ট, আলেক্স একজন ছাত্র, আলেক্স এটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, এটা একটা প্রপার নাউন। বাট স্টুডেন্ট যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা কমন নেম, পৃথিবীর সব স্টুডেন্টকে, সব ছাত্রছাত্রীকেই আমরা স্টুডেন্ট বলি, দ্যাট ইজ দ্য কমন নাউন। ডগস ক্যান বি ভেরি কিউট, ডগ, ইট ইজ কমন নাউন। কমন নাউন কেন? পৃথিবীতে যত কুকুর আছে সব কুকুরকেই তো আমরা কুকুর বলি, যত মানুষ আছে সব মানুষকেই তো আমরা মানুষ বলি, সো ম্যান আর ম্যান, দ্যাট ইজ দ্য কমন নাউন। ইউ লাভ ফ্লাওয়ার্স, পৃথিবীতে যত ফুল আছে সব ফুলকে আমরা ফুল বলি। কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোনো কিছুকে মেনশন করেন, অনেকে আছে না শখের বশে তার পোষা প্রাণীটার নাম রাখে টম, জেরি, যাই হোক না কেন, মনে করেন আপনার একটা কুকুর আছে, পোষা কুকুর, তার একটা নাম আছে, তার যদি নাম ধরে আপনি রাখেন, আপনার সেই নির্দিষ্ট কুকুরটাকে যদি আপনি কল করেন, সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। ফুল, জাস্ট ফ্লাওয়ার্স, যত ফুল আছে সব ফুলকে আমরা ফুল বলি। বাট আপনি যদি বলেন ইটস আ লিলি, ইটস আ অর্ডার লিলি, ইটস রোজ, হ্যাঁ টিউলিপ, মানে ফুলের নাম যদি আপনি মেনশন করেন, নির্দিষ্ট কোনো ফুলকে যদি মেনশন করেন, ইট উইল বি দা প্রপার নাউন। অর্থাৎ হোয়াট দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন প্রপার অ্যান্ড কমন নাউন, ম্যান মানে মানুষ, যত মানুষ আছে, দুই হাত, চোখ, কান, চোখ, মুখ, নাক, আর যাদের আছে, আমরা যারা কথা বলি সব মানুষ, দ্যাট ইজ দ্য কমন নেম। বাট যদি নির্দিষ্ট কোনো মানুষকে আপনি বোঝান, সার্টেইন কোনো পার্সনকে যদি আপনি ইন্ডিকেট করেন, ইট উইল বি দ্য প্রপার নাউন। রানা, রবিন, করিম, জসিম। পোয়েট মানে কবি, পৃথিবীতে যত কবি আছে সব কবিকে, যারা কবিতা লেখে তাদেরকে আমরা কবি বলি, পোয়েট বলি। বাট সার্টেইন যদি কোনো পোয়েটের নাম আপনি মেনশন করেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জন মিল্টন, দোজ আর দ্য প্রপার নাউন। ওশান, ওশান সাগর, পৃথিবীতে যত সাগর আছে সাগর বলি। বাট নির্দিষ্ট কোনো সাগরের নাম যদি বলেন, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, ইট উইল বি দ্য প্রপার নাউন। তাহলে যদি বলি রিভার, যত নদী আছে সব নদীকেই তো আমরা নদী বলি, কিন্তু যদি কোনো নদীর একটা নাম থাকে, এটা পদ্মা, এটা গঙ্গা, এটা মেঘনা, এটা যমুনা, এটা কর্ণফুলী, ইট উইল বি দ্য প্রপার নাউন। কান্ট্রি, যত দেশ আছে সব দেশকে আমরা দেশ বলি, সার্টেন কোনো দেশের নাম বোঝাবে, ইট উইল বি দ্য প্রপার নাউন। বিল্ডিং, যত বিল্ডিং আছে সব বিল্ডিংকেই তো আমরা বিল্ডিং বলি,
বাট প্রত্যেকটা বিল্ডিং এর নাম থাকে না, শহরেও বড় বড় বিল্ডিং এর নাম থাকে না, অমুক মেনশন তমুক মেনশন, অমুক মঞ্জিল তমুক তমুক মঞ্জিল। এই যে বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, তাজমহল, আইফেল টাওয়ার, যত বিল্ডিং আছে, যদি আপনার নির্দিষ্ট করে কোনো কিছুকে আপনি বোঝান তার একটা নাম থাকে, সেটা প্রপার নাউন। আদারওয়াইজ বিল্ডিং যে ওয়ার্ডটা, দ্যাট ইজ দ্য কমন নেম। কান্ট্রি, দ্যাট ইজ দ্য কমন নেম। ওশান, রিভার, পোয়েট, ম্যান, দোজ আর দ্য কমন নেম। সো ইট ইজ কল্ড কমন নাউন। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন প্রপার অ্যান্ড কমন নাউন। এটা কি ক্লিয়ার? একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে এটা বোঝা যায়। বুঝতে পারছেন কি বললাম? হুম। ওকে, এবার এইখানে একটা নোট আছে, এটা নিতে হবে। এই নাউনের ক্লাস করানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, এটা আপনাকে নিতে হবে। কি বলছে দেখেন এই নোটটাতে, কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউনটা প্লুরাল হবে, না হলে কমন নাউনটা প্লুরাল হবে। এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। সেটা কি, আবারও বলছি, কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বলবে, না হলে সেটা প্লুরাল হবে। যেমন আমরা দেখবেন যখন টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্স প্র্যাকটিস করি, এই ধরনের কথা বলি না, হি রাইটস আ লেটার, হি ড্রাইভস আ কার, শি সিংস আ সং। এই যে আ সং, আ লেটার, আ কার, এরকম বলি কেন বলি জানেন? ওই লেটার, সং, কার, এগুলো সবই কমন নাউন। ওই কমন নাউনের আগে আর্টিকেল বসাতে হয়, না হলে ওটা প্লুরাল করতে হয়। আপনি এরকম বলতে পারেন যে হি ড্রাইভস কার্স, অথবা আ কার, বাট হি ড্রাইভস জাস্ট কার, এটা বলা যায় না। অর্থাৎ একা বসানো যায় না কমন নাউনকে কখনো। এইটা মনে রাখতে হবে। আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, দ্যাট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই লাইক দ্য টিচার, আমি শিক্ষকটিকে পছন্দ করি, এটাও কারেক্ট। আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আমি কবিটির প্রশংসা করি। অর্থাৎ বয়, টিচার, পোয়েট, এগুলো সবই আমার কমন নাউন। সেটাকে দা বসছে, আর্টিকেল বসছে, তো এইটাই বলছে যে কমন নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে। কিন্তু বাক্যগুলোকে এইভাবে লেখা যাবে না, আই লাইক বয়, আমি ছেলে পছন্দ করি, বা আই নো বয়, আমি আহ, ছেলে চিনি। এরকম দেখেন, আপনি যদি এটা বাংলাও করেন আপনি কিন্তু মিলাতে পারছেন না। আই লাইক টিচার, আমি শিক্ষক পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট পোয়েট, আমি কবি প্রশংসা করি। হয় আপনি এটা বলেন যে আমি ওই ছেলেটাকে চিনি, না হলে ছেলেদেরকে চিনি। আমি এই শিক্ষকটিকে পছন্দ করি বা শিক্ষকদেরকে পছন্দ করি। আমি কবিটির প্রশংসা করি বা কবিদেরকে প্রশংসা করি। কিন্তু আমি কবি প্রশংসা করি, হয়? হয় না। এই জন্য এইভাবে বাক্যগুলোকে লেখা যেতে পারে, আই লাইক বয়েস, আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস। এইভাবে এটাকে লেখা যেতে পারে। তাহলে কি বললাম, নিয়মটা কি, জাস্ট এইটা একটু নোট নোট রাখতে হবে। সেটা হচ্ছে কমন নাউন একটা বাক্যে একা বসে না, হয় তার আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে, না হলে কমন নাউনটি প্লুরাল হয়। এটা যদি আপনি না করেন, আপনি যদি যে কোনো কমন নাউন এইভাবে করেন, দেখুন বাংলাও মিলাতে পারছেন না এগুলো। বুঝতে পারছেন কথাটা ক্লিয়ার জায়গাটা? ক্লিয়ার। এগুলো বিভিন্ন জায়গায় কমন মিস্টেকে আসে। এরপর কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার refers to a group of things, persons and or animals. কালেকটিভ মানে কি, আগে এই জিনিসটা বোঝেন। ওয়ার্ডটার অর্থ কি? কালেক্ট করা, সংগ্রহ করা, অর্থাৎ একটা সমষ্টি। সেটা কোনো ব্যক্তির সমষ্টি, কোনো জায়গা, কোনো প্রাণীর সমষ্টি, কোনো বস্তুর সমষ্টি। অর্থাৎ আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবন। এখন ক্লাস, ক্লাস কি একজনকে নিয়ে হয়? অনেকজন স্টুডেন্টের সমন্বয়ে একটা ক্লাস হয়। আর্মি, আর্মি কি একজনকে বোঝাচ্ছে? না, অনেকগুলো পার্সনকে নিয়ে একটা টিম তৈরি হচ্ছে, সেটাকে আমরা আর্মি বলি। ইস টিম কন্টেইনস 11 প্লেয়ার্স, টিম 11 জন মিলে একটা টিম তৈরি হয়। সো কতগুলো ব্যক্তির সমষ্টি, কতগুলো প্রাণীর সমষ্টি, কতগুলো বস্তুর সমষ্টি মিলে যে জিনিসটা তৈরি হচ্ছে, যে গ্রুপটা তৈরি হচ্ছে, যে দলটা তৈরি হচ্ছে, যে সোসাইটিটা তৈরি হচ্ছে, যে গভর্নমেন্টটা তৈরি হচ্ছে, সেটাকেই আমরা বলি কালেকটিভ নাউন। মোর এক্সাম্পল, ক্যাটল, গবাদি পশুর দল। ক্লাস, অডিয়েন্স, ম্যাস, জুরি, জুরি মানে বিচারক বৃন্দের দল। ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ, আর্মি। গভর্নমেন্ট মানে সরকার, একজনকে নিয়ে কিন্তু সরকার হয় না।
সেখানে মন্ত্রী পরিষদ থাকে। জুরি বিচারক একটা হাইকোর্টে আপনারা দেখে থাকবেন একসঙ্গে মানে বিচারকের দল, এত টেবিলের বিচারক বা অনেকগুলো অ্যাডভোকেট একসাথে এক টেবিলে গোল মিটিং করে, সেটাকে জুরি বলা হয়। ওকে। এইভাবে কালেকটিভ মানে কি, একটা সোসাইটি, ইট ক্যান বি প্রাইভেট অর পাবলিক, ইট ক্যান বি বিভিন্ন গ্রামে ছোট ছোট ইয়ে থাকে না, ক্লাব থাকে না, ক্লাব, সেখানে সদস্য থাকে না, এবং এখানে কিন্তু একটা রেঞ্জ থাকে, একটা পদবি থাকে, যে এটা প্রেসিডেন্ট, এটা ভাইস প্রেসিডেন্ট, এটা সেক্রেটারি, এটা জয়েন্ট সেক্রেটারি। ইট ক্যান বি আ সোসাইটি, ইট ক্যান বি আ কমিটি, ইট ক্যান বি আ ক্লাব। অনেকে কালেকটিভ নাউনের সাথে কমন নাউনটাকে গুলিয়ে ফেলে। কমন নাউন হচ্ছে এ স্পেসিফিক জেনেরিক নেম অফ আ থিংস, পার্সন অর অ্যানিমালস, হোয়াট এভার, এ স্পেসিফিক জেনেরিক নেম। অর্থাৎ গরু, ভেড়া, ছাগল, মানুষ, কুকুর, বিড়াল, ফুল, ফল, মাছ, পাখি, দিজ আর দ্য কমন নাউন। যে কোনো একটা জাতির নাম বোঝায়, জাত। আর কালেকটিভ হচ্ছে সমষ্টি, অর্থাৎ একটা দল, একটা গ্রুপ, একটা শ্রেণী। সেটা কিছু মানুষের সমষ্টি হতে পারে, ফ্যামিলি, একটা ফ্যামিলি একজনকে নিয়ে হয়, 4-5 জন মেম্বারকে নিয়ে একটা ফ্যামিলি হচ্ছে, দ্যাট ইজ কালেকটিভ। ক্লাস, আর্মি, টিম, ম্যাস, জুরি, গভর্নমেন্ট, পুলিশ, এটাই কালেকটিভ নাউন। জাস্ট সিম্পল সেন্সে বুঝলে, গভীরভাবে না বুঝলে জিনিসটাকে সহজে নেওয়া যায়। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এক্সেট্রা, জাস্ট ম্যাটেরিয়াল থিংস। ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন. Its substance or material that we can see and touch but can't count. You can purchase a gold ring for your sister. We may attain salt from seawater. Cotton dress is my favorite. তাহলে এটার মেইন ডেফিনেশনটা কি বলছে, যেটা একটা দুইটা তিনটা চারটা এইভাবে গোনা যায় না, যেটাকে ওজনে মাপা হয়, মূলত সেইটাই ম্যাটেরিয়াল নাম। এমন কোন বস্তু যেটাকে ওজনে মাপা হচ্ছে, গোল্ড, গ্লাস, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, সো দোজ আর দ্য ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম, অবস্থা প্রকাশ করা হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। অর্থাৎ এগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ইউ ক্যান ফিল ইট। অ্যাবস্ট্রাক্ট নাউন্স এক্সপ্রেস আইডিয়াস, ফিলিংস, রিয়েলাইজেশনস অ্যান্ড কোয়ালিটিস দ্যাট উই ক্যান নট সি, touch, hear, taste, or smell. We can understand and imagine it. Just we can understand and imagine it, but can't even see. It's a feeling, not a physical things. It's a feeling, not a physical things. My love for you cannot be measured. তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমেয়, অপরিমাপযোগ্য, পরিমাপ করা যায় না এমন। অর্থাৎ আমি যদি জাস্ট এরকম একটা কথা বলি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই যে বাক্যটা, এই বাক্যটায় কিন্তু আই শব্দটা প্রোনাউন, এটা সাবজেক্ট, এই লাভ শব্দটা ভার্ব, কাজ করা বোঝায়, অ্যাকশন দেয়, ইউটা আমার এক্সটেনশন, অবজেক্ট। সো আই লাভ ইউ, এটা ভার্ব। আপনি যদি বলেন আই লাভ ইউ, আমি ভালোবেসেছিলাম, আই উইল লাভ ইউ, আমি ভালোবাসবো, এগুলো এটা ভার্ব হিসেবে বসছে। কিন্তু এই যে বাক্যটা মাই লাভ ফর ইউ, এই যে উপরের যে লাভটা দেখছেন, এটা কিন্তু একটা নাউন। জাস্ট মাই লাভ একসাথে একটা নাউন ফ্রেজ। অর্থাৎ আলাদাভাবে বলে এই মাইটা কি জানেন, এটা একটা পজিটিভ অ্যাজেক্টিভ, এই লাভকে মডিফাই করে। এই বাক্যে মেইন ভার্ব ক্যান নট বি মেজার, ক্যান নট বি মেজার, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে আছে, যেহেতু সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, ভালোবাসা এটা তো আর নিজে নিজে কিছু হয় না, সো ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এই জন্য বলছে মাই লাভ ফর ইউ, তোমার প্রতি আমার ভালোবাসা ক্যান নট বি মেজার, পরিমাপ করা যেতে পারে না, অসম্ভব ভালোবাসি। সো এই লাভটা কিন্তু এখানে নাউন হিসাবে বসছে। এই বিষয়গুলো বুঝতে হবে যে একটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ হিসাবে কখন ভার্ব হিসাবে বসে, কখন নাউন হিসাবে বসে। তাহলে তা না হলে, এটা বুঝতে না পারলে অ্যাকচুয়াল মিনিং করা যায় না। এই যে মাই লাভ ফর, অনেকেই মাইটাকেই ভাবে সাবজেক্ট, এটাই ভাবে প্রোনাউন, বাট এটা সাবজেক্ট না। সাবজেক্ট মূলত লাভ, মেইন ওয়ার্ড লাভ, মাই লাভ, একসাথে এটা সাবজেক্ট মানে নাউন ফ্রেজ। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতাই তার আসল সৌন্দর্য। সো বিউটি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইভেন কাইন্ডনেস, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন।
কিন্তু আমি যদি বলি হি ইজ আ কাইন্ড ম্যান, সে একজন দয়ালু লোক, ওই কাইন্ড শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়, ম্যানকে মডিফাই করে। কিন্তু এইখানে কাইন্ডনেস শব্দটা কি? সাবজেক্ট। এই বিউটি শব্দটা কি? অবজেক্ট বা এক্সটেনশনে আছে, কমপ্লিমেন্ট এটাকে বলা হয়। সো যে কথাটা বলছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, জাস্ট উই ক্যান ইমাজিন ইট, কান্ট ইভেন সি। ইটস আ ফিলিং, নট আ ফিজিক্যাল থিংস। হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে পাগল করে। তাহলে হার বিউটি, তার সৌন্দর্য, এটা সাবজেক্ট। তাহলে মাই লাভ, হার বিউটি, হিজ কাইন্ডনেস, এগুলো সবই সাবজেক্ট। তাহলে এই লাভ, কাইন্ডনেস, বিউটি, এগুলো কিন্তু কোনো অ্যাডজেক্টিভও না, কোনো ভার্বও না। এগুলো কি বলেন তো? নাউন। বলেন তো কি? কি বললাম? নাউন। সাবজেক্টের স্থানে আছে, অ্যাজ এ পার্টস অফ স্পিচ, এটা নাউন। এটা আমাদেরকে বুঝতে হবে। এইবার দেখেন আমাদের আজকের ক্লাসের মেইন যে পার্ট বা মেইন যে জায়গাটা, সেটা হচ্ছে গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি বললাম? কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। সেটা কি? কাউন্টেবল নাউনটা কি আর আনকাউন্টেবল নাউনটা কি? দেখেন, কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবল, মোবাইল, ক্যাট, ম্যান, cow, etc. Those are the countable noun. For example, a cat, two cats, two cow, three men, etc. Those are the countable. তাহলে আপনি বলতে পারেন যে যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল। তো এটা আমার পড়ার কি হলো? এখানে অনেকগুলো ফাংশন আছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জব এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যদি নাউন থেকে কোনো কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের এই পার্ট থেকে কোশ্চেন আসে, কারণ এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে রিলেটেড। অর্থাৎ একটা বাক্যে সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে, এখানে কিছু বিষয় আছে। যেমন দেখেন, আনকাউন্টেবল নাউন কাকে বলছে? যেটাকে গণনা করা যায় না। যেমন রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, পেশেন্স, নিউজ, সিনারি, মিউজিক, লেজার, সোপ। এই যে সোপ মানে সাবান, অনেকে এটাকে দেখলে বুঝতে পারবে না যে এটা একটা আনকাউন্টেবল নাউন। অনেকে তো বলবে এটা কাউন্টেবল। আমরা যে সাবানটা ব্যবহার করি, গায়ে মাখার যে সাবান, এটাকে কিন্তু বলা হয় বার অফ সোপ, কারণ এই সোপ কিন্তু লিকুইডও আছে, তাই না? তাহলে আমরা যে মনে করেন এক খণ্ড সাবান, গায়ে মাখা যে সাবান, এটাকে বার অফ সোপ বলা হয়। অর্থাৎ এটাকে এই আনকাউন্টেবল নাউন গুলোকে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। তো আনকাউন্টেবল নাউন মূলত কোনগুলো? সমস্ত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন। বলেন তো কি বললাম? সমস্ত ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, এইগুলোই হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাই মূলত আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন অ্যাডভাইস, আ পিস অফ অ্যাডভাইস, সোপ, আ বার অফ সোপ, ফার্নিচার। এই ফার্নিচার মনে করেন আপনি বলছেন আই নিড টু বাই সাম ফার্নিচার, আমার কিছু ফার্নিচার কেনা দরকার, আসবাবপত্র কেনা দরকার। এটা যে আনকাউন্টেবল এটা অনেকেই জানে না, এই জন্য এটা একটু জানতে হবে আপনাকে। আপনার একটা খাট, টেবিল, চেয়ার লাগবে, তো সেটা একসাথে ফার্নিচার বলতে হবে। এখন এই ফার্নিচারটা অনেকে ফার্নিচার্স এস বসায় দেয়, প্লুরাল করে দেয়। এটা কখনো প্লুরাল করা যায় না, তাহলে সেন্টেন্স ভুল হয়ে যায়। এইগুলো হচ্ছে এটার ফাংশন। আমি বলছি, একটু সামনে আসি বলছি। ব্রেড মানে রুটি, এটা একটা আনকাউন্টেবল নাউন, গম থেকে আসে, হুইট থেকে। সো এটাকে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করতে হয়। আমরা বলি না যে আমাকে এক পিস রুটি দিন, এক পিস রুটি, আ পিস অফ ব্রেড, তখন এটা কাউন্টেবল হয়। আ পিস অফ নিউজ। মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল। 8 প্রকার নাউন আনকাউন্টেবল। লিকুইড জাতীয় যেগুলো আছে, ওয়াটার, মিল্ক, অয়েল। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন। পাউডার এন্ড গ্রেইনস, গুঁড়া শস্য যেটাকে বলে, রাইস, স্যান্ড, ওয়েট মানে গম, স্যান্ড মানে বালি। ম্যাস নাউন, ফার্নিচার অ্যান্ড হিয়ার, মানুষের মাথার যে চুল, এটা আনকাউন্টেবল নাউন। ন্যাচারাল ফিনোমেন, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার। স্টেট অফ বিং, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিং, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথোজিয়াজম। এনথোজিয়াজম আগ্রহ যেটাকে বলা হয়। গ্যাস, অক্সিজেন, এয়ার। মূলত এত কিছু জানা লাগে না, জাস্ট এতটুকু যদি একটু ব্রেনে রাখা যায় যে মোস্ট অফ দা বা অল কাইন্ডস অফ
ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর আনকাউন্টেবল নাউন। এখন এই আনকাউন্টেবল নাউন বা কাউন্টেবল নাউন এটা এটা কেন জানতে হবে? এটা জানার মেইন কারণটা বা রিজনটা কি জানেন? সেটা হচ্ছে, এইখানে দেখেন একটা টেবিল আছে, এই টেবিলটা একটু বোঝেন। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। যেমন হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। কলম গোনা যায় না? একটা, দুইটা, তিনটা, চারটা গোনা যায়, তাই আমি বলছি হি হ্যাজ আ পেন। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন। যেমন আই, জাস্ট এই ডোন্ট টাইম বাদ দিয়ে দিই, তাহলে আবার আরেকটা কনফিউশন তৈরি হবে। আই লাইক দ্য সুগার, আমি চিনি পছন্দ করি। এই সুগারের আগে আপনি যদি দা ব্যবহার করেন, এটা ভুল হয়ে যাবে। আপনাকে জাস্ট বলতে হবে আই লাইক সুগার। সুগার মানে চিনি, এটা ওজনে মাপা হয়। এটা কি একটা দুইটা করে চিনির দানা গুনে গুনে কেউ কেনে বা দেয়? না, সেটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে। একটা, দুইটা, তিনটা করে গোনা যায়। আনকাউন্টেবল, সরি, কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কখনো সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। নিউজ শব্দটা আনকাউন্টেবল নাউন। ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এটা একটা ভুল সেন্টেন্স। আপনাকে জাস্ট বলতে হবে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। মনে করেন টিভিতে খবর হচ্ছে এখন, একটা শিরোনাম হয়েছে, দুইটা শিরোনাম হয়েছে। আপনি যদি ওই শিরোনাম দেখে এভাবে বলেন যে একটা খবর সম্প্রচারিত হয়েছে, ইট উইল বি রং। আপনাকে জাস্ট বলতে হবে, একটা হোক, দুইটা হোক, যা হোক, নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। এর আগে, এই নিউজ একটা আনকাউন্টেবল নাউন যেহেতু, সো এর আগে এই সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আপনি যদি বলেন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। এটা যে কোনো কিছু হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। এই যে আই নিড ফার্নিচার্স, এই এস দেওয়া যাবে না। আপনার অনেকগুলো আসবাবপত্রের দরকার, আপনার মনে হবে যে এটা প্লুরাল, কিন্তু এখানে প্লুরাল বসানো যাবে না। আই নিড ফার্নিচার, এস আসবে না। আনকাউন্টেবল কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। যেমন বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, ছেলেরা এটা পেয়ে পাগল। বা আ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে। আমার প্রথম বাক্যে বয়েজ প্লুরাল সাবজেক্ট, এই জন্য আর প্লুরাল ভার্ব। দ্বিতীয় বাক্যে আ বয় সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ইজ সিঙ্গুলার ভার্ব। কিন্তু আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, ইনফরমেশন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ ওয়েল অ্যাজ একটা আনকাউন্টেবল নাউন। তো হ্যাভ এবং হ্যাজ এর ভিতরে হ্যাভটা কিন্তু প্লুরাল ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূলত হ্যাজ বসে। তো এই আনকাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে। তো আমার এখানে ইনফরমেশন হ্যাভ দেওয়া যাবে না, হ্যাজ দিতে হবে। ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, তথ্য প্রদান করা হয়েছে। আপনি যদি হ্যাভ দেন, এটা গ্রেট একটা মিস্টেক হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট এই চারটা বিষয় যদি মনে রাখা যায়, আর আনকাউন্টেবল নাউন সম্পর্কে যদি একটু কনসেপ্ট রাখা যায়, মানে এগুলোকে যদি একটু চেনা যায়, যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসবে না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনের পর ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। আবারও বলছি, আনকাউন্টেবল নাউন এটা কোথায় বসে, জিনিসটা কি? নাউন। তাহলে বসলে একটা বাক্যে শুরুতে বসবে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসবে। কি বললাম বলেন তো? সাবজেক্টের স্থানে, মানে একদম শুরুতে বসে একটা বাক্যের। নাউন মানে কি, বসে কোথায়? শুরুতে। অথবা কোথায়? বাক্যের শেষে, ভার্বের পরে। তো কি বলছে, আনকাউন্টেবল নাউনকে, নাউনের আগে আর্টিকেল বসানো যায় না, সংখ্যাবাচক শব্দ বসানো যায় না, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এই এস এগুলো যুক্ত করা যায় না। এবং আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসাবে থাকে কোনো বাক্যে, তারপরে যে ভার্ব, সেটা হলো সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল ভার্ব বসানো যাবে না। এই হচ্ছে বিষয়। জাস্ট গ্রামারের পার্ট, যতটুকু পারেন মনে রাখবেন, দেখে রাখবেন। পারলে ভালো, না পারলে আরো ভালো। যতটুকু আইডিয়া দিলাম, যদি নাউন সম্পর্কে একটু কনসেপ্ট পেয়ে থাকেন, ইটস এনাফ। যদি না পান, তাহলে আরো ভালো। আবারও বলছি, এই হচ্ছে নাউনের পার্ট। যারা গ্রামারটা ডিটেলসে শিখতে চান, তারা, আমি তো পিডিএফ ফাইল দিয়ে দিব, ক্লাস রেকর্ড দিয়ে দিব, তারা আরেকবার একটু দেখবেন। যারা গ্রামার ডিটেলসে শিখতে চান না, এই যতটুকু পড়ালাম, যতটুকু মনে নিতে পারছেন, দ্যাটস এনাফ, আর দরকার নেই। এখন আমি আরেকটা বিষয় একটু আপনাদের দেখাবো। এর পাশাপাশি, এই গ্রামার ক্লাসগুলোর পাশাপাশি আমি একটা বিষয় একটু কাভার করে রাখবো, যেটা খুবই ইজি থিংস, যেটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না ওইভাবে। আহ, সেটা হচ্ছে 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। এইটা
এটার উপর আমি অতটা ফোকাস দেই না, কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় আমাদের বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে ইনস্ট্যান্টলি একটা কথা ভেবে আমরা বলতে পারি না। আমি আপনাদের এই পার্টস অফ স্পিচের ক্লাস বা এই গ্রামার ক্লাসের পাশাপাশি, এই নাউন তো দেখালাম, এটা আপনারা একটু দেখে নেবেন, এইটার পাশাপাশি আমি প্রতিদিন আপনাদের আহ, এই হোমওয়ার্কটা আমি প্রোভাইড করব, এবং এটা আপনাদের সাবমিট করতে হবে। আর আপনাদের আমি একটু ব্যস্ততার কারণে আহ, ও ইয়ে কনভারসেশন গ্রুপটা আমি ওপেন করতে পারিনি, আমি দ্রুতই ওপেন করে দিব, জাস্ট আমাকে একটু টাইম দেন। আমার ওই একটা হোয়াটসঅ্যাপে ঝামেলা হয়েছে, আমি রিভিউতে দিয়েছি, ওটা ইয়ে হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে, তো আমি রিভিউতে দিয়েছি ওটা। তো 24 আওয়ার্সের ভিতর চলে আসবে। তো আমি করে দিব আপনাদের দ্রুত। আহ, যেটা আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে গ্রামার ক্লাসগুলোর পাশাপাশি এইগুলো আমাদের একটু করে যেতে হবে, মানে এটা যদি আগে থেকে কভার করা থাকে তাহলে আর কষ্ট হবে না, মানে খুব সহজে শিখতে পারবেন, ভালো লাগবে। এটা আমার লেখা যে বইটা আছে, ওই বইয়ের 30 বা 31 চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে আপনারা এটা পাবেন, 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। ওইটার 1 থেকে 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন। আর যারা বই কিনতে পারেননি এখনো পর্যন্ত, আমি তো পিডিএফ পাঠিয়ে দিব, এটা থেকে পড়তে থাকেন, আহ এটা থেকেও প্র্যাকটিস করতে পারবেন, এবং সেন্টেন্স গুলো আপনারা নিজের একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন, তাহলে নিজের ব্রেনটা খুলবে, নিজের ব্রেনের যে আইডিয়া সেটা জেনারেট করতে পারবেন আপনারা। হ্যাঁ, এটা একটু করতে হবে। আর যারা বইটা নেননি, আবারও বলছি, আগামীকাল অনেকগুলো বই যাবে, একটু দ্রুত নেওয়ার চেষ্টা করেন, ইট উইল বি বেটার ফর ইউর ইফেক্টিভ লার্নিং। তো যে দেখেন, যে কথাটা বলছি এটা বোঝার চেষ্টা করেন। 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার, আজকে হচ্ছে আমরা 1 থেকে 8 পর্যন্ত একটু দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, এটা কিভাবে একটা বাক্যে ব্যবহৃত হয়, এগুলো আমরা বাংলায় হরহামেশা ব্যবহার করি, বাট ইংলিশে আমরা পারি না। এগুলো একটু চর্চায় থাকলে সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, এতটুকু বলে রাখলাম, এটা আপনাদের একটু করতে হবে, এবং এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, আবারও বলছি, নিজে চর্চা করলেই হয়। তারপরেও আমি দেখাই দিচ্ছি, দেখেন, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। দেখছেন, আপনি স্পোকেন করতে যান, এরকম স্ট্রাকচার দেখবেন। তাহলে এই যে আমি নাউন সম্পর্কে আজকে ধারণাটা দিলাম, কেন দিচ্ছি আমি এগুলো? এই যে একটা স্পোকেনের ক্লাসে আমি আসলাম, আমি দেখতেছি অ্যাডজেক্টিভ বা নাউন, তাহলে এই জিনিসটা সম্পর্কে যদি আমার পরিচিতই না থাকে, আমি যদি নাই জানি যে অ্যাডজেক্টিভ কি নাউন কি, তাহলে কি আমি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবো? অর্থাৎ এই ফাউন্ডেশন যদি মজবুত না হয়, বেসিক যদি মজবুত না হয়, দেখছেন, একদম লাইভ প্রমাণ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমি মনে করেন আপনাকে স্পোকেন ইংলিশের রুলস শেখাবো, স্পোকেন করাবো, যাই করাতে যাই না কেন, সব পার্টস অফ স্পিচ আসবে আপনার সামনে। তো এই ওয়ার্ড গুলো দেখলে আপনার কাছে মনে হবে, কি হিবিজিবি, কি না কি জানি, নাউন কি অ্যাডজেক্টিভ কি, এই তো বুঝি না, তাহলে কিভাবে কি করব? এই জন্যই কিন্তু আমি আপনাদের এই যে গ্রামারি ক্লাসটা দেখালাম, বা এগুলো নিব ধারাবাহিকভাবে বলছি, এটা দেখাচ্ছি কেন? আপনার ভিত্তিটা মজবুত করার জন্য, যাতে ভাষাটাকে আপনি প্রফেশনালি শিখতে পারেন, আপনি নিজেই যাতে মাস্টার্স হতে পারেন। বুঝতে পারছেন? দেখছেন, আমি লাইভ প্রমাণ দিয়ে দেখাচ্ছি। অনেকের এই প্রবলেমগুলো হবে না। আমি যখন রাইটিং করাতে যাব, যখন স্পিকিং করাতে যাব, যখন এই স্পোকেন রুলস করাচ্ছি, বিভিন্ন জায়গায় পার্টস অফ স্পিচের নাম দেখবেন আপনি, ফাংশন দেখবেন আপনি, তখন তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য বলছি, সিকোয়েন্স মেনটেন করে, ধারাবাহিকতা মেনটেন করে এগুলো একটু করতে হবে। ঠিক আছে? তো এটা একটু খেয়াল করেন, স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আগে আমি একটু শেষ করি, তারপর কথা বলছি আপনাদের সাথে। দেখেন, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। কি বলছে? সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। তাহলে আমরা কি বলতে পারি? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। তাহলে এটা কি বলতে পারি? এখানে ভার্বটার দিকে খেয়াল করেন, পারে লেখা আছে, তাহলে এটা কিন্তু ক্যানের ব্যবহার হবে। সাবজেক্ট কি? রাজু। ভার্ব ক্যান প্লে ক্রিকেট, ক্যান প্লে ফুটবল, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। তাহলে কি বললাম? রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। তাহলে সে, হি। এবার ভার্ব কি? চায়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইউজুয়াল কিছু হয়। তাহলে ওয়ান্ট মানে চাওয়া, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হি ওয়ান্টস। বলেন তো কি বললাম? এই জায়গাগুলোতে যারা ভুল করে না, তার সব ভুল হয়ে যায়। ভার্বের জায়গাটা ঠিক রাখতে হবে, সঠিক টেন্স ধরে। আর এই জায়গাটায় যা ঠিক থাকে, তার সম্পূর্ণ সেন্টেন্স ঠিক থাকে। টেন্স টেন্স আমি পড়াবো, সবকিছু পড়াবো, টেনশনের কারণ নেই। হি আর্নস বিউটিফুল গার্ল
সাথে যৌতুকও চায়, অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। যৌতুক ইংরেজি কি? ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। তাহলে দিয়েছিল লেখা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে হি গেভ মি, গিভ এর পাস্ট ফর্ম কি? গেভ। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। পাস্ট টেন্স বলে আমি গিভ না দিয়ে কি দিয়েছি? গেভ। এই সাবজেক্টের পরে প্রত্যেকটা বাক্যে ভার্ব বসে, ভার্বের জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে, এটা ঠিক না রাখলে হবে না। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। তাহলে ট্রি, গিভ মানে দেওয়া, তাহলে ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড, ছায়া। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। স্পোকেন রুল 02, হাউ অ্যাবাউট কেমন হয়, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। জাস্ট বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন এটা মুখের উপর চলে আসবে। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি অর হ্যাভিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং আউট টুডে অর ইউ ক্যান সে দ্যাট হ্যাঙ্গিং আউট টুডে। আজ ঘুরতে গেলে কেমন হয়। একটু ওয়েট করেন। এরপর কি আছে? এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, তাহলে হাউ অ্যাবাউট এর পর ভার্ব, দেখা করাটা কি ভার্ব, মিট মানে দেখা করা, তাহলে হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল, মেয়েটির সাথে, তাহলে মিটিং উইথ দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন। বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং বুক। হাউ অ্যাবাউট রিডিং বুক। ঘুরতে গেলে কেমন, এটা তো বললামই। আচ্ছা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা করো, ফিল লাইক এর ব্যবহার বলেন তো কি বলছি? ফিল লাইক। নিজেরা একটু প্র্যাকটিস করুন। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আচ্ছা বলেন তো, এই যে বাক্যটা আই ফিল লাইক ইটিং, এটা কোন টেন্স? Present tense. The present continuous. Present tense. Present indefinite. Present. Present Present continuous. indefinite. Present Continuous. একজন বলছে প্রেজেন্ট একজন বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একজন বলছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর একজন বলছে প্রেজেন্ট টেন্স, মানে সে আর বলতে পারছে না, সে নিরপেক্ষই থাকছে, প্রেজেন্ট টেন্স। দেখেন এটা ফিল লাইক ইটিং, এই বাক্যটার বাংলা দেখে মনে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, বাট এটা ইংলিশে যে স্ট্রাকচারটা দেখছেন, এই যে ইটিং, এটা একটা জেরান্ড, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা জাস্ট একটা নাউন। মানে এখানে মেইন ভার্বটা আছে ফিল, ফিল মানে অনুভব করা, ইচ্ছা করা, ফিল। এটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্টের পর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই দেখেন আই ডোন্ট ফিল লাইক, দেখছেন ডু নট কিসে হয়? ইনডিফিনিট টেন্সে হয় না? আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। আর ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? এখন বাংলায় কন্টিনিউয়াস, কিন্তু আপনি বলছেন ইনডিফিনিট কেন? ইংলিশে কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো ডাইনামিক না, স্ট্যাটিক। অর্থাৎ ডাইনামিক মানে কি জানেন? যেটা চলনশীল। এমন কোনো কাজ যেটা আমি করছি সেটা দেখা যাচ্ছে, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, হাত দিয়ে তুলতেছি খাচ্ছি। সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার, কাজটা করা হচ্ছে, অ্যাকশন দিচ্ছে। তারা বই পড়ছে, দে আর রিডিং বুক, একটা অ্যাকশন হচ্ছে, সে কাজ করছে। কিন্তু আমি যদি বলি আমি একটি পাখি দেখছি, এটাও কন্টিনিউয়াস টেন্স, আমি একটি পাখি দেখছি। এখন এই পাখি দেখার জন্য কি কোনো কাজ করা লাগে? মনে করেন আপনি একটা রাস্তায় দাঁড়ানো, গাছের ডালে একটা পাখি, পাখি গাছের ডালে বসে আছে, আপনি আপনার জায়গায় দাঁড়ায় আছেন, জাস্ট চোখ দিয়ে দেখতেছেন। So আপনি যদি বলেন আই এম সিইং আ বার্ড, এই বাক্যটা ভুল হয়। কারণ আপনি কিন্তু কোনো অ্যাকশন দিচ্ছেন না, কোনো কাজ করতেছেন না, আপনি আপনার জায়গায় আছেন, পাখি পাখির জায়গায় আছে, আপনি কি চোখ নিয়ে দৌড়াচ্ছেন? না। এই জন্য এটাকে বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এরকম কিছু ভার্ব আছে যেগুলোকে স্ট্যাটিক ভার্ব বলে। ফিল, হিয়ার, ফেয়ার, বিকাম, অ্যাপিয়ার, লুক, লাইক, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, এক্সপেক্ট, বিলিভ, এরকম কিছু ভার্ব আছে। সিম অর্থাৎ আহ আমি অস্বস্তি বোধ করছি, আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে।
তো আমি যদি বলি আই এম ফিলিং আনওয়েল, ইট উইল বি রং। ইউ হ্যাভ টু সে আই ফিল আনওয়েল। বাংলায় আপনি কন্টিনিউয়াসে বলেন, বাট ইংলিশে ইনডিফিনিট টেন্সে বলতে হয় আই ফিল আনওয়েল। আপনি যে অস্বস্তি বোধ করছেন এটাকে আমি দেখতে পারতেছি, বা কোনো কাজ হচ্ছে, কোনো অ্যাকশন দিচ্ছে, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কেউ বলে আই এম লাভিং ইউ, বলে না। লাভ শব্দটা একটা স্টেটিভ ভার্ব, ভালোবাসা মনের একটা অনুভূতি। এটা নিয়ে কি আমি দৌড়াচ্ছি, কোনো অ্যাকশন দিচ্ছি? না। তো নট ডাইনামিক। এই জন্য এই ফিল শব্দটা, এগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে দেখলেও মূলত সেন্টেন্সটা ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, বুঝতে পারছেন আমি কি বললাম কথাটা? আমি বিষয়টা বুঝতেছি। আমরা বলি না আই এম আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং হয় না, আপনাকে বলতে আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট ম্যাটার। কোনো কাজ করা তো দেখা যায় না, ডাইনামিক না। আমি এক গ্লাস পানি চাচ্ছি, আই এম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার, এই ওয়ান্টিং কখনো হয় না। দেখবেন কোথাও ওয়ান্ট ভার্বের সাথে আইএনজি নেই, দেখা যায় না, যদি থাকে সেটা ভুল। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার। বুঝতে পারছেন? এই যে আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, থিঙ্ক, আমি তোমাকে ভাবছি, আই এম থিঙ্কিং ইউ। নো, আই থিঙ্ক ইউ, আই থিঙ্ক ইউ। তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং, না হোয়াট ডু ইউ থিঙ্ক। বাংলায় বলেন তুমি কি ভাবছো, কিন্তু ইংলিশে আর ইউ থিঙ্কিং বলা যায় না, ইংলিশে বলতে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক। বুঝতে দিবেন? বুঝতে পারছেন আমি কি বললাম? কথা ক্লিয়ার? এগুলো টেন্সের ক্লাসে পাবেন, এগুলো যখন টেন্সের উপর ডিটেলস ক্লাস নিব তখন পাবেন, ঠিক আছে? যে কোন ওয়ার্ড গুলো ডাইনামিক, কোন ওয়ার্ড গুলো স্ট্যাটিক। ক্লিয়ার? বাট যে কথাগুলো বললাম এটা কি বুঝতে পারছেন যে এটা স্ট্যাটিক কেন? কাজটা করা দেখা যায় না। যে কাজটা করা দেখা যায় না, যে কাজটা চলতেছে এটা দেখা যাচ্ছে না, সেটাকে আপনি কন্টিনিউয়াস টেন্সে কিভাবে লিখবেন, প্রোগ্রেসিভ মুডে কিভাবে লিখবেন? বাংলায় কন্টিনিউয়াস টেন্সে বলতে পারেন, ইংলিশে লেখা যায়। এই হচ্ছে বিষয়। বোঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। গুড। এতটা জি স্যার, এতটা বুঝতে পারছি। এতটা ধরে ধরে এতটা ভেঙে ভেঙে কেউ বোঝাবে না। এই যে ক্লাসগুলো করছেন, কেউ ক্লাসগুলো মিস করবে না। যদি ইনকেস মিস হয়, রেকর্ডটা দেখে নেবেন, কারণ আপনি এই 2000 টাকার এই কোর্স থেকে তাও তো 1000 টাকা অ্যাডভান্স করে শুরু ক্লাস করছেন। এখান থেকে যে আপনি কি পাবেন, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। 10,000, 12,000, 15,000, 20,000 টাকার একটা অফলাইনের কোর্সের থেকেও এই বেনিফিটস, এই ফ্যাসিলিটিস আপনি পাবেন, এতটুকু আমি বলতে পারি। কারণ আমি তো দেখেছি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান, অনেক কিছু। এবং আপনারা অনেকে অনেক জায়গা থেকে অলরেডি কোর্স করেছেন, করে আবার আমার এই ফ্রি ক্লাস ভালো লাগছে তাই দেখে আসছেন এখানে পেইড কোর্স করতে। তো আপনি এখান থেকে ব্যর্থ হবেন না, কিন্তু যেটা বলছি, এটাকে গুরুত্ব দিতে হবে। এত কথা মেইন, মানে বলার মেইন পারপাস হচ্ছে ইউ হ্যাভ টু গিভ ইম্পর্টেন্স অন ইট। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই এম হ্যাভিং, হ্যাভ মানে খাওয়া বোঝায়, কিন্তু আই এম হ্যাভিং আ কাপ অফ কফি, আই এম টেকিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে, আই এম ফ্লাইং লাইক আ বার্ড। সরি সরি, ভুল হচ্ছে। মানে আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি, সরি। আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড, তাই না? এরকম হবে। আই ফিল লাইক, ইচ্ছা করা, আই ফিল লাইক ইচ্ছা করা, ফ্লাইং লাইক আ বার্ড পাখির মতো উঠতে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন, ভেজা ইংরেজি কি জানেন? ওয়েট, ডাব্লিউইটি। এখন তো বৃষ্টি পড়ছে, তাই না? তো ওয়েট মানে ভেজা, ওয়েটিং। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? তাহলে ইংলিশ কি হবে? ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না? ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না, কি হবে? আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক দ্য সেম থিংস এগেইন অ্যান্ড এগেইন। টেলিং দ্য সেম থিংস, বলা, আই ডোন্ট ফিল লাইক টেলিং দ্য সেম থিংস এগেইন অ্যান্ড এগেইন। তো এগুলো একটু নিজেরা করার চেষ্টা করবেন, এটা একটু দেখতে হবে, আমাদের ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, আহ কিপের ব্যবহার। কিপ, যেতে থাকো, করতে থাকো, এই ধরনের একটা মিনিং দেয়। কিপ ভার্বের ব্যবহারটা কিভাবে হচ্ছে দেখেন। লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসবো, কিপ গোয়িং আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে, কিপ প্রেইং ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেম। চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে, কিপ ট্রাইং ইউ উইল বি, এখানে ইউ উইল বি এইবল টু অ্যাচিভ ইউর গোল। ঠিক আছে?
এখানে উইল বি এবল হবে, কিপ ট্রাইং ইউ উইল বি, এটা বইতে দেখেন ঠিকঠাক আছে। সো কিপ ট্রাইং ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর গোল। অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনুরূপ কথা বলতে পারবে। তাহলে কিপ এক্সারসাইজিং ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। পারবে কথাটার জন্য উইল বি এবল টু ব্যবহার করতে হবে। আই উইশ আই কুড, আমি যদি পারতাম, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড, আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম। আই উইশ আই কুড ডু ওয়ার্ক ফর মাই কান্ট্রি। এগুলো যদি একটু প্র্যাকটিসে থাকে, যেটা বললাম, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায় আর কি, যে কোনো কথা ইনস্ট্যান্টলি বলা যায়। হ্যাঁ, এই জন্য বলছি একটু করবেন। আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, তাহলে ইংলিশ কি হবে? আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম। আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি, আমি যদি ভালো মানুষ হতে পারতাম। আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং, আমি যদি ভালো মানুষ হতে পারতাম। আই উইশ আই কুড বি গুড হিউম্যান বিং, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম। আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং, আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম। আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি, আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম। আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট, হওয়া ইংরেজি কি? বি ভার্ব। আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। আমি আপনাদের ফ্রি ক্লাসের ভিতর বি ভার্বের একটা ক্লাস নিয়েছিলাম, কেউ ছিলেন, জয়েন করছিলেন 8 ফ্রি ক্লাসে? কে কে ছিলেন? বি ভার্বের উপর আচ্ছা করেছিলেন? আর কেউ আমি করেন? আমি ছিলাম। ও, আচ্ছা, ওইটা পেইড ক্লাস আরো ভালোভাবে দেখাবো। আচ্ছা, ইউজ টু, করতাম, যেতাম, খেতাম, এরকম হয়। অতীতে কেউ কোনো কাজ করতো, কারো কোনো কাজ করার অভ্যাস ছিল। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবল, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। আই ইউজ টু রিসাইট হোলি কোরআন, আমি নদীতে গোসল করতাম। আই ইউজ টু বাথ ইন দ্য রিভার, সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, এটার জন্য উইল গেট ইউজ টু ব্যবহার করতে হয়। হি উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। এগুলো আপনি নিজেরা একটু দেখবেন। সাপোজ টু, আমার তার সাথে দেখা করার কথা। আই এম সাপোজ টু মিট হিম। হাই, তোমার ডায়েট করার কথা। ইউ আর সাপোজ টু ডু ডায়েট। তোমার আমাকে ফোন করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কল মি, তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট, আমার কিছু পান করার কথা না। আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং, তোমার সুখী হওয়ার কথা। ইউ আর সাপোজ টু বি হ্যাপি, তোমার কখন কাজটি করার কথা। ওয়েন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। আচ্ছা, মেইন কথাটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এই যে 8টা রুলস আপনারা দেখছেন, এই 8টি রুলস, যাদের কাছে বই আছে, প্রত্যেকটা রুলস এর অ্যান্সার সহ দেওয়া আছে বইতে। আর এইটা আমি পাঠিয়ে দিব, আমি তো একবার বলেও দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে প্রত্যেকটা রুলস এর এগেইনস্টে আপনি নিজে 4টা করে সেন্টেন্স তৈরি করবেন। 4টা, 4টা 32টা সেন্টেন্স হবে। জাস্ট সেটা আপনি জাস্ট ইংলিশে লিখলেই হবে, ডোন্ট নিড টু রাইট ইন বেঙ্গলি। মানে নতুন 4টা, এখানে মনে করেন এটা 10টা এক্সাম্পল আছে, আপনি দেখছেন আমার ফাইলটাতে জাস্ট একটা বা দুইটার বাংলা দেওয়া আছে, বাকিগুলো নেই। সো সেগুলো আপনি করেন, কমপ্লিট করেন। করার পর আপনি নিজে 4টা সেন্টেন্স নিজের ব্রেন থেকে, যে কোনো ধরনের সেন্টেন্স, এই অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে, এই হাউ অ্যাবাউট ব্যবহার করে, এই ফিল লাইক ব্যবহার করে, 4টা করে সেন্টেন্স প্রত্যেকটা রুলস এর জন্য তৈরি করবেন। ইট উইল বি ইউর হোমওয়ার্ক ফর টুডে। করতে পারবেন? আর আমি কনভারসেশন গ্রুপ করে দিব আজকে। হ্যাঁ, করতে পারবেন? এটা একটু কমপ্লিট করে ফেলবেন। আমাদের মেইন মানে এই গ্রামার ক্লাসের পাশাপাশি এটা যদি আমরা একটু কভার করে ফেলতে পারি, আমাদের এটা নিয়ে আর সমস্যা থাকবে না, দ্রুত ডেভেলপ করতে পারবো। কিভাবে দেখাবো? ঠিক আছে, আমি গ্রুপ করে